ডোনাল্ড ট্রাম্পের মানে সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে ডিপ্লোম্যাট হিসেবে মানে ভীষণ একজন ডিপ্লোম্যাটিক মানুষ হিসেবে দেখাবার চেষ্টা করছেন, ভারত পাকিস্তানের এই সিজ ফায়ারের ক্ষেত্রে তিনি তার যে ডিপ্লোমেসি, যে একটা ফেলড ডিপ্লোমেসি, ইউএস এর যে একটা ফেলড ডিপ্লোমেসি, এটা সারা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল। আমি বলছি আগামী দিনে যারা আইআর নিয়ে পড়াশোনা করবে, ইট ইজ এ থিওরি অফ ইন্টারভেনশন হিসাবে ধরা হবে। এটা ইন্টারফারেন্স, আনলফুল ইন্টারফারেন্স, এক্সপেক্টেড ইন্টারফারেন্স। আমি তোমাকে নাক গলাতেই বলিনি, তুমি কোন চাই এলে বিদেশ থেকে সুরপনাখা এসে নাক গলালে নিয়ে নাকটা কাটিয়ে দিয়ে চলে গেলে। অফকোর্স, কি বোকা বোকা ব্যাপার। ঠিক আছে, আই ক্যান কল দ্য টু পিপল ইন্ডিভিজুয়ালি, টক টু দেম, ভাই কি সিনারিও, কি ব্যাপার। আমরা কি বলেছি নাকি যে রাশিয়ার সাথে আমাদের কি টক হয়েছে? আমরা কি বলেছি নাকি ইসরায়েলের সাথে কি টক হয়েছে? হঠাৎ করে তুমি মাথা ঢুকিয়ে বিরাট বড় বড় শেয়ানাগিরি করতে শুরু করলো। এনিহাউ হি হ্যাজ বার্নড হিজ ওন ফেস, সেটা নিয়ে আর কিছু বলার নেই। তবে এখানে একটা অদ্ভুত জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভয়টা পেল কেন। তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু প্রচুর লিগাল অ্যান্ড ইললিগাল ইনভেস্টমেন্টস আছে পাকিস্তানে, প্রচুর রকম আমেরিকান গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে। আমি দুটো কথা কিন্তু আলাদা করে বললাম, একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট। অ্যান্ড দেয়ার আর কর্পোরেটস যারা কিন্তু ইকুয়ালি ইনভেস্ট করে রেখেছে পাকিস্তানকে। কারণ পাকিস্তান বিং এ রোগ নেশন, পাকিস্তানের টেরিটরিতে অনেক এমন এক্সপেরিমেন্ট, অনেক এমন রিসার্চ করা যেতে পারে যেগুলো অন্য দেশে পারমিট করবে না। সেই জিনিসগুলো আমেরিকা কিন্তু এই প্র্যাকটিসগুলো আগেও করেছে। একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে মানে এটা নাকি এটা নিয়ে খুব চর্চা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও খুব জোর একটা বাস ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যে পাকিস্তানে এই যে ভারতের অ্যাটাকের পর সেখানে নাকি একটা নিউক্লিয়ার রেডিয়েশন রিয়াকশন শুরু হয়ে গিয়েছে, এবং আমেরিকার এনএসএর একটা প্রতিনিধি দল সেখানে পৌঁছে গিয়েছে, বিভিন্ন বিষয় তারা খুঁটিয়ে নাটিয়ে দেখতে চাইছে। এবারে এটার মধ্যে সত্য মিথ্যা যা আছে সেটা আগামী দিনে সামনে আসবে। কিন্তু তুমি যে কথাটা বললে না যে পাকিস্তান একটা রোগ নেশন, এবং সেই জায়গায় বিভিন্ন অ্যাসপেক্টস রয়েছে যেগুলো খতিয়ে দেখা যায়। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষ এতটা দায়িত্বহীন একটা দেশ নয় যে পাকিস্তানের নিউক্লিয়ার বেসে গিয়ে অ্যাটাক করবে, বা পাকিস্তানের নিউক্লিয়ার বেসের আশেপাশেও কোথায় অ্যাটাক করবে। ভারতবর্ষ জানে, দেখো ভারতবর্ষ হিউম্যান লাইফকে কোনোদিন বিপদে ফেলতে চাইনি। ভারতবর্ষ একটা টেররিস্ট অর্গানাইজেশনকে শিক্ষা দিতে চেয়েছিল, তাতে পাকিস্তান সেটা গায়ে নিয়ে নিজের নাকটা পোড়ালো, মানে মুখটা পোড়ালো। পয়েন্টটা হচ্ছে ভারতবর্ষ এতটা দায়িত্বহীন কোনো দেশই নয় যে একটা নিউক্লিয়ার বেসে গিয়ে অ্যাটাক করে দেবে। তারা ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ডকট্রিন জানে, তারা ভীষণভাবে জানে যে ইন্টারন্যাশনালি যদি কেউ কারো নিউক্লিয়ারের কোনো রকম মুভমেন্ট বা কোনো রকম অ্যাটাকে এই ধরনের স্প্রেম আউট করে, সেটা কিন্তু খুব একটা ভালো না সেই দেশটার জন্য। ভারতবর্ষ এই ধরনের কাজে লিপ্ত থাকে না। আর শুনে রাখুন একটা কথা, যদি ভারতবর্ষ অ্যাটাকই করতে চাইতো না, তাহলে ভারতবর্ষ আজকে বর্ডার টোপকে সুখোয় রাফেলগুলোকে পাঠালে না, আজকে পাকিস্তান প্রেস কনফারেন্স করার জন্য কেউ বেঁচে থাকতো না। নয় লন্ডনে পালিয়ে যেত তাদের গোপন প্রাইভেট ফ্লাইটে, আর নয় ওখানে বসে বসে মরে যেত। সুতরাং এইসব গল্প দিয়ে আমাদের সামনে লাভ নেই। আমরা যদি মারবো ঠিক করে আমরা বাড়ির দালানে ফেলে মারবো ওকে, আর আমরা যতদিন মনে করবো না মারবো না, বাঁচিয়ে রাখবো, আমাদের দয়াতেই বাঁচিয়ে রাখবো। জল যদি দিতে হয় আমরাই দেব, জল যদি শোকাতে হয় আমরাই শোকাবো, যদি আমাদের মিসাইল মারতে হয় আমরা ঘরে ঢুকে মারবো, যদি ড্রোন মারতে হয় কানের পরে মারবো। এখানে তোমাকে থামাচ্ছি, এই অপারেশন সিন্দুরে যারা এই পুরো অপারেশনটায় যারা কাজ করেছেন তাদের বেশ কিছু ছবি আমাদের সামনে এসেছে। এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার, যেখানে এই পুরো মানে এয়ারফোর্সের যে অপারেশন, পুরো এই অপারেশনটাকে কন্ডাক্ট করা হয়েছে এই কমান্ড সেন্টার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে এটাকে পুরো পরিচালিত করা হয়েছে। আজকে ডিজিএমওদের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স থেকে এই ভিজুয়ালটা দেওয়া হয় মানুষের জন্য, ভারতের জনগণের জন্য এই বিষয়টাকে সামনে রাখা হয়। কতগুলো মানুষ, এয়ারফোর্সের কত অফিসার, তারা এই কাজের সঙ্গে যুক্ত। এবং দেখো একটা জিনিস কি, আজকে সাংবাদিক বৈঠকেও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে 3 সেনাবাহিনীর সেনাকর্তারা ছিলেন, তারা কিন্তু এটা বলছেন যে আমরা যে এই যে টার্গেট সেট করে অ্যাটাকটা করলাম, আমরা যে এই এত বড় একটা মিশন করলাম, অপারেশন সিন্দুর করলাম, পুরোটাই কিন্তু বেসড অন টেকনিক্যাল বিভিন্ন সাপোর্ট, আমাদের যা যা আছে সায়েন্টিফিক মেথড আমরা ব্যবহার করেছি। এবং দেখো যে এই যে ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার যেটা বারবার বলা হচ্ছে, এই যে এই ছবিটা দেওয়া হয়েছে, পুরো বিষয়টা মানে ওখানে গিয়ে যে অ্যাটাক হচ্ছে, টার্গেটগুলো সেট করা হয়েছে, পুরোটাই কিন্তু এই জায়গা থেকে অপারেট হয়েছে। যদিও পাকিস্তানের কাছে এই পুরো সায়েন্টিফিক মেথড, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের কি ভ্যালু সেটা আমার জানা নেই,
তুমি যদি ওদের এই বিষয়টা একটু ডেসক্রাইব করতে পারো খুব ভালো হয় আমাদের জনতার জন্য। কিন্তু এরা হচ্ছেন গিয়ে নেপথ্য কারিগর, যাদেরকে আমরা স্যালিউট জানাই, যারা না থাকলে এই পুরো অপারেশনটাকে কন্ডাক্ট করা যেত না। সুভাষিস দা, দেখো আমার যতটা মনে হয়, আমার মানে পড়াশোনা করে যতটা ধারণা মনে হয়, এটাকে IC3 বলে, কমান্ড কন্ট্রোল সেন্টার, ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার। দিস আ হাইলি সায়েন্টিফিক ভেনিউ, এবং খুব ট্যাকটিক্যালি এই ছবিটা তোলা হয়েছে, সেটা দেখে আমার একটু ভালো লাগছে, সবার মাস্ক, হ্যাঁ হাসিও পাচ্ছে, এবং অ্যাঙ্গেল, চোখের অ্যাঙ্গেল, যাই হোক সেটাই আমি ঢুকলাম না। এনিওয়ে, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানকার গ্রিডস অ্যান্ড এভরিথিং নিয়ে এরা ডিল করে। মোস্ট অফ দেম আর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড হাইলি কোয়ালিফাইড পিপল, এবং এরা আমাদের দেশের গর্ব। এবং এরা এতটাই প্রিসাইজলি বৈজ্ঞানিক চর্চা করে যে এদের সামনে এরা যেমন ওয়াশিংটন ডিসির এক্স্যাক্ট গ্রিডগুলো সম্বন্ধেও জানে, তেমনি এরা করাচি বলো, ইসলামাবাদ বলো, মুলতান বলো, রাওয়ালপিন্ডি বলো, এভরিওয়্যার এক্স্যাক্ট গ্রিডগুলো জানে। অল আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট আমরা জানি আমাদের কাছে কি কি অস্ত্র আছে, আমাদের বৈজ্ঞানিক, তোমার সত্যিই বোধহয় আমি বলেছিলাম গত দিনকে, যে যুদ্ধটা যত বৈজ্ঞানিক স্তরে যাবে তত পাকিস্তান ব্যাকফুটে যাবে। কারণ ওই যে বলে না যে আমি যত ক্লাসিক্যাল মিউজিক গাইতে শুরু করব তত লেরালাপ্পা যারা গেয়ে অভ্যস্ত তারা পিছনের দিকে যাবে। তার কারণটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে যে পড়াশোনার একটা ছাপ বেরোয়, যে বৈজ্ঞানিক একটা ছাপ, ওটা কিন্তু এদের মধ্যে নেই। কারণ এরা জানেই না যে ওই বৈজ্ঞানিক স্তরটা কি। আমরা এমন একটা দেশের সাথে এরা লড়ছে যাদের নিজস্ব স্পেস টেকনোলজি ইজ হিউজ। আমি আবারও বলছি, আমাদের স্যাটেলাইট টেকনোলজি, আমাদের স্পেস টেকনোলজি, আমরা কিন্তু কোলাবোরেশনে কাজ করি, রেন্টিং আউটে কাজ করি না। আমরা ধার করে কাজ করা একটা জিনিস, আর এটা হচ্ছে কোলাবোরেট করে কাজ করা। এই জায়গা থেকেই তোমাকে একটু থামাবো। আমরা যে ইউএসএ নিয়ে আলোচনা করছিলাম, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি প্রেস করছেন, মানে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে আমি উইকেন্ডে বসে বসে নাকি ভারত পাকিস্তানের মধ্যে যে সিজফায়ার, সেই সিজফায়ার নিয়ে কথা বলে, আলোচনা করে তাদেরকে নিয়ে এই সিজফায়ার করিয়েছি, এবং বড়াই করে করে তিনি বলছেন যে আমিই করেছি। শোনাবো তার বক্তব্যটা। এবং তিনি বলছেন যে আমি ফেরত এসেছি, এটাই তার প্রমাণ, এবং আমি যে শান্তির বার্তা দেব, বা শান্তি, যেটা আমরা ঠিক বলছিলাম কিছুক্ষণ আগে, যে এই শান্তির দূত হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প নিজের দেশবাসীর কাছে এবং এটা কোথাও না কোথাও বিশ্বের কাছেও বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যে দেশের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে বলা হয় বিশ্বের সর্বশক্তিমান মানুষ, সেই সর্বশক্তিমান মানুষ কতটা অসহায়, কতটা দুর্বিষহ হয়ে পড়েছেন, সেটা কিন্তু এই তার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে। আমি তোমাকে একটা তথ্য একটু তুলে দিয়ে তারপর আমার আলোচনায় আসছি। সেটা হচ্ছে IMF, যে IMF-কে পটিয়ে পাটিয়ে, যে IMF-কে ম্যানেজ করে পাকিস্তানকে এই 2.4 বিলিয়ন, মানে 20,000 কোটি টাকা মতন স্যাংশন করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, বা ডোনাল্ড ট্রাম্প নিজেও, সেই IMF-এর যে প্রজেকশন, সেই প্রজেকশন অনুযায়ী ভারত হচ্ছে গিয়ে এই মুহূর্তে 2025 সালের যে সবথেকে গ্রোয়িং ইকোনমির মধ্যে একদম টপ লিস্টে 6.2% গ্রোথ রেট দেওয়া হয়েছে এই IMF-এর প্রজেকশনে। তার মানে ভারতকে তো ভয় পাওয়ার কারণ রয়েছে।